স্টোরি অফ লাভ। কণ্ঠ আমাদের, অনুভূতি আপনাদের। হারিয়ে যাই ভালোবাসার গভীরে। হাঁপাতে হাঁপাতে করা এই অদ্ভুত সুন্দর আবদারটিতে দর্পণের অবাধ্য অনুভূতিরা ফের আশকারা পায়। মুচকি হেসে পেশাগত শক্ত কণ্ঠে বলল, রজার দ্যাট ম্যাম। পেশাগত কণ্ঠ শুনতেই আদুরে মেয়েটি ক্ষিপ্ত খরগোশের ছানার ন্যায় খামছে দিল বক্ষপটের স্ফীত মাংসপেশি। কাঠখোট্টা মেজরটি গা দুলিয়ে হেসে উঠল বক্ষ মাঝে থাকা হাত দুটো দুহাতে আঁকড়ে দর্পণ ঘুরে দাঁড়ায়। নাকের ডগায় ঘাম জমেছে। ফর্সা আদলে লালাভার ঘন আগমনে মেয়েটিকে সুন্দর লাগছে। মেয়েটির নেত্রদয় চঞ্চল, এত ছোটাছুটি করেও শান্ত নেই। মেয়েটির এই নবপরিস্ফুটিত সৌন্দর্য চোখ মুদে নিতে নিতেই পকেট ঢুকিয়ে রাখা ফোনটিকে শিয়াশার সামনে তুলে ধরল। ফোনে লক ইউজ করো না কেন? বুড়ো আঙ্গুলের সাহায্যে মেয়েটির নাকের ডগা ঠোঁটের উপরিভাগের ঘাম মুছতে মুছতে জিজ্ঞাসা করল দর্পণ। শিয়াশা চঞ্চল নয়ন স্থির হয় শ্যামলাটে মুখশ্রীতে। চোখাচোখি হলে স্ব উদ্যোগে চোখ সরিয়ে নেয় শিয়াশা, লজ্জা বনত চেহারা লুকাতে। লজ্জায় পড়ে কোনো অদ্ভুত আচরণ না করে বসে। তবে তার লজ্জাকে পুরোপুরি অদেখা করল দর্পণ। শীতল কণ্ঠে কমান্ডের সুরে বলল, টার্ন অ্যারাউন্ড। হাতের উল্টো পিঠ দিয়ে অস্থিরভাবে এলোমেলো চুলগুলো সরাতে সরাতে শিয়াশা দর্পণের কমান্ডো ফলো করে পিছনে ঘুরে গেল। সাথে সাথেই রেশমের ন্যায় মসৃণ চুলের রুক্ষ হাতের আনাগোনা পাওয়া গেল। নিজ কর্মে ব্যস্ত দর্পণ আবারও জিজ্ঞাসা করলো একই প্রশ্ন। ফোনে লক ইউজ করো না কেন? আমার ফোন কেউ ধরে না, আর এই ফোনটাতে গুরুত্বপূর্ণ কিছু নেই। এটা রেগুলার কর্মক্ষেত্রে ইউজ করার জন্য ব্যবহার করি। ব্যক্তিগত সব কিছু বাসার ফোন আর পিসিতে থাকে। দম ফেলে এক নাগারে বলল শিয়াশা। ওহ, তবুও প্রাইভেসি মেনটেন করা উচিত। বলা তো যায় না কারোর তোমার ব্যক্তিগত নয় পেশাগত তথ্যের প্রয়োজন পড়ে। আমি ফোনে লক সেট করে দিয়েছি, এখন থেকে ইউজ করার অভ্যাস করে নাও। অদক্ষ হাতে এলোমেলো মুখের উপর পড়ে থাকা চুলগুলো সরিয়ে এক গুচ্ছ করে ক্লক ক্লিপের সাহায্যে আটকে দিতে দিতে বলল দর্পণ। শিয়াশা বাধ্যগত মেয়ের মতো মাথা নেড়ে সাই জানায়। পরপরই উৎকণ্ঠা মিশ্রিত কণ্ঠে জিজ্ঞাসা করলো, কি পাসওয়ার্ড দিয়েছেন? ফাইন্ড আউট করো। বিভ্রান্তিমূলক কথায় শিয়াশা বেশ চিন্তিত হয়ে বলল, হিন্টস দিন, না হলে বুঝবো কি করে? আওয়ার ফার্স্ট স্পেশাল ডে রিলেটেড। প্যান্টের পকেটে হাত গুজে ভ্রু নাচিয়ে বলল দর্পণ। সে বেশ মজা পাচ্ছে শিয়াশাকে বিভ্রান্ত করে। তবে তার সকল মজা উবে গেল শিয়াশার পরবর্তী কথায়। চোখ মুখে একরাশ হতাশা অন্ধকার ছেয়ে গেল। আমাদের ফার্স্ট স্পেশাল দিনের সাথে রিলেটেড মানে আন্ডারওয়্যার? শিয়াশা কপাল কুঁচকে তাকিয়ে জিজ্ঞাসা করলো। দর্পণ হতাশা মিশ্রিত কণ্ঠে জিজ্ঞাসা করলো, তুমি আমার আন্ডারওয়্যার কেটেছো, সেটা তোমার জন্য বিশেষ দিন? আমি তোমাকে প্রপোজ করলাম, সেটা কোনো বিশেষ দিন না তোমার জন্য। শিয়াশা জিভ কাটলো। সে এত গুরুত্বপূর্ণ দিনটার কথা মাথায় আনলো না কিভাবে। সে বোকা বোকা হেসে বলল, দুষ্টুমি করেছে মেজর, দিন ফোনটা আমি খুলে দিচ্ছি। ডানে বামে মাথা নাড়ল দর্পণ। ফোনটা এগিয়ে দিলে শিয়াশা ফটাফট ফোনের লক খুলে দর্পণের মুখের সামনে তুলে ধরল। শিয়ারপণ দিতেই খুলে যায় লক। দর্পণ হতাশ চিত্তে উল্টো দিকে হাঁটা ধরল। পেছন থেকে মেয়েটি পুরুষটির এমন অবজ্ঞায় খানিক চেঁচিয়ে বলতে লাগলো, এই যে কাঠখোট্টা মেজর, শুনুন, মেলার শাড়ি পরা মেয়েদের দিকে একটুও তাকাবেন না। আপনার জন্য সব নারী হারাম। আমি আমি একমাত্র হালাল। তাই তাদের দিকে তাকালে আল্লাহ পাপ দিবে, পাপ। আর আমি যদি বুড়োকে এই কথা বলি, তবে আপনাকে চাকরি থেকে আউট করে দেবে। আলগোছে মৃদু হেসে উঠল দর্পণ। ঘন্টা দুয়েক আগে মেয়েটির হুমকি ধমকি স্মৃতিচারণ করে সেটাই তাদের শেষ সাক্ষাৎ ছিল। ওই ঘটনার পরে মেয়েটির সাথে আর কথা হয়নি। মেয়েটি কি খুব ভয় পেয়ে গিয়েছে?
এখন কি অবস্থায় রয়েছে এমন হাজারো প্রশ্ন মনে উকি ঝুঁকি বাড়ছে। কানে অনবরত টাইপিং এর শব্দে খানিক বিরক্ত হয়ে উঠল দর্পণ। পকেট থেকে ইয়ারফোন বের করে কানে দিল। সাঙ্গু নদীর তীরে হওয়া হামলার ব্যাপারে সে আগে থেকেই জানতো, বিধায় দুর্বৃত্তদের নিজের আয়ত্তে আনতে বেগ পেতে হয়নি। সামরিক বাহিনীর সদস্যরা নিজেদের দায়িত্ব পালন করতে গিয়ে দুজন আহত হয়, তারা হাসপাতালে রয়েছে, আর জনসাধারণেরও তেমন ক্ষয়ক্ষতি হয়নি। তবে আশফাকের আগমন দর্পণের জন্য ঝামেলা সৃষ্টি করেছে। তার ওই লোকটিকে জীবিত উদ্ধার করা প্রয়োজন ছিল, কেননা সে নিশ্চিত ওই লোকটি ট্রাই-7-এর সাথে ওতপ্রোতভাবে জড়িত। কেসের গতিবিধি নতুন এক দিশা খুঁজে পেত। আর তাছাড়াও এই খুনের জন্য তাকে জবাবদিহিতা করতে হবে। তার থেকেও বড় কথা, আগন্তুক লোকটি যদি এই কেসের গুরুত্বপূর্ণ কেই হয়ে উঠে থাকে, তবে শিয়াশা বিপদে রয়েছে, সঙ্গে তার পরিবারও। কপালে হাত ঘষতে ঘষতে সে সরু দৃষ্টিতে সামনে টাইপিংরত 3জন যুবকের দিকে নিবদ্ধ করল। সে বর্তমানে ক্যান্টনমেন্ট থেকে কিছুটা দূরে 4তলা শ্যাওলার আস্তরণ পড়া পুরনো একটি বিল্ডিং এর দোতলার একটি ব্যাচেলার ফ্ল্যাটে রয়েছে সে। এখানে বুয়েটে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়া 3জন যুবক থাকে, যাদের নাম তালহা, মঈন, রিদওয়ান। সবসময় নয়, প্রায়শই এখানে থাকা হয়। এমনি সময় ঢাকাতে থাকে, যখনই জরুরি তলব পায় তখনই এখানে আসে। এই ফ্ল্যাটটা পেতেও কম কাঠখড় পোড়াতে হয়নি তাদের। কোনো বাড়িওয়ালা ব্যাচেলারদের বাসা ভাড়া দেবে না, কেননা তারা সকলে সচেতন বাবা, তাদের সকলের কন্যা সন্তান রয়েছে। এই বাড়িওয়ালারও রয়েছে 4 কন্যা সন্তান, কিন্তু বাড়িওয়ালা পুরনো চিন্তা ভাবনার লোক, তার কাছে টাকা ম্যাটার করে, ব্যাচেলার না বিবাহিত সেটা ম্যাটার করে না। যার ফলস্বরূপ বাড়িওয়ালা সেজ মেয়ে 3জনের মাঝে বসা ফর্সাকরণের দুরন্ত মেধার অধিকারী তালহার গার্লফ্রেন্ড, মেজো মেয়ে মঈনের গার্লফ্রেন্ড। কয়েকদিন যাবৎ বাড়িওয়ালার ছোট মেয়ের সাথে রিদওয়ানের বেশ ভাব নজরে আসছে। আজ রাতেই তারা ঢাকা থেকে বান্দরবানে এসেছে দর্পণের জরুরি তলবে। দর্পণ ঢাকায় কর্মরত অবস্থায় এই 3জনের সাথে পরিচয় হয়। সেমিস্টার ফি পরিশোধ করার লাস্ট ডে। সেমিস্টার ফি পরিশোধ করতে না পারায় ভবঘুরে হয়ে টঙের দোকানে এসে বসেছিল। চোখে মুখে হতাশা নিয়ে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছিল কিভাবে শোধ করবে সেমিস্টার ফি। তখন ওই এলাকাটিতে অভিযান চালানোর জন্যে নিরাপত্তা বাহিনীর লোকেরা তদারকি করছিল। তখনই প্রযুক্তিগত এক সমস্যা সৃষ্টি হয় দর্পণের নেটওয়ার্ক সিস্টেমে, যা ওই 3জন খুব ইজিলি সলভ করে দেয় দর্পণকে। পরবর্তীতে তাদের আর কোনো দিন সেমিস্টার ফি এর টেনশনে ভবঘুরে হয়ে ঘুরতে হয়নি। সেই থেকে তারা সামরিক বাহিনীর হয়ে কাজ করে। তাদের একটা প্রফেশনাল নাম রয়েছে হোয়াইট হ্যাট হ্যাকার্স। প্রায় 1 ঘন্টা বাদ তালহা একটা প্রিন্টেড কাগজ দর্পণের দিকে এগিয়ে দিল। দর্পণের ওষ্ঠপুটে শ্লেষাত্মক হাসির দেখা মিলল। সে মাথা নেড়ে তালহাকে সায় জানায়। তার প্রথমেই সন্দেহ হয়েছে এটা সাইফ চৌধুরীই হবে। তার ক্ষমতাকে টালতে পারবে, এই ক্ষমতা বর্তমান সেনাপ্রধান ছাড়া আর কারণ নেই। বর্তমান সেনাপ্রধান তাকে বাধা প্রদান করবে না। বাকি রইল আশফাক আহমেদ, যার মুখ নিঃসৃত একটা কমান্ডো এখনো সকল সেনা কর্মকর্তা মানতে বাধ্য। এতটা পাকাপোক্ত অবস্থান তার বাংলাদেশ সামরিক বাহিনীতে। সে কাগজটি নথিপত্রের মধ্যে রেখে তালহা আর মঈনের উদ্দেশ্যে বলল, তোমাদের 2জনের কম্পিউটারের বেহাল অবস্থা, এটা বদলাচ্ছ না কেন? তালহা প্রগাঢ় হেসে বলল, তবুও রাষ্ট্রীয় কাজে যুক্ত হলে তোমায় সবকিছু নিট অ্যান্ড ক্লিন, যান্ত্রিক ত্রুটিহীন রাখতে হবে। নতুন ভার্সন নিয়ে যাও দুজনে, কাল সকালে আমি পেমেন্ট করে দেব। তালহা কপট রাগ দেখিয়ে বলল, যখন থেকে সক্ষম হয়েছে তখন থেকে তারা দর্পণের থেকে পারিশ্রমিক নিতে চায় না, কিন্তু দর্পণ যেন সকলের কথার ঊর্ধ্বে। দর্পণের ভাবভঙ্গি গম্ভীর হয়, গমগমের স্বরে বলল, নিজের ট্যালেন্ট, ব্রেনকে সম্মান করতে শিখো, এটা অনেক মূল্যবান। কেউ তোমার এই মহামূল্যবান সম্পদকে বিনামূল্যে ব্যবহার করবে, সেই সুযোগ কখনো কাউকে দেবে না। তাহলে তোমার এই ট্যালেন্ট, মেধাকে তুচ্ছ করা হবে। তাদের কাছে তোমার এবং তোমার মেধার কোনো মূল্যই থাকবে না। তালহা দীর্ঘশ্বাস ফেলে মাথা ঝাঁকায়। দাদার সাথে তারা কখনো পেরে ওঠে না। রিদওয়ান মুখ ছোট করে তাকায় দর্পণের দিকে, নাটকীয় ন্যাকার সুরে বলল, আমার দিকে তো আপনার একটুও খেয়াল নেই দাদা। মানলাম আমি 6 মাস আগেই নতুন একটা নিয়েছি, তবু দাদা তো দাদাই হয়, তাই না?
নতুন আর পুরানো হয় না। নতুন যতই থাকুক না কেন, দাদার দেয়া কোনো জিনিসের তুলনা হয় বলেন? দর্পণ সরু দৃষ্টি নিক্ষেপ করলো রিদওয়ানের দিকে। রিদওয়ান অসহায় দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। পরক্ষণেই আলতো হেসে রিদওয়ানের চুলগুলো এলোমেলো করে দিল বাঁ হাতে। মৃদু কণ্ঠে বলল, 3 জনে 3টা নিয়ে নিস, আমি অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবো। রিদওয়ান হৈ হৈ করে উঠল। তার গিফট নিতে খুব ভালো লাগে, দর্পণের কাছ থেকে নিতে আরো বেশি ভালো লাগে। কখনো কোনো কিছু নিয়ে বাধা দেয় না। নিজ ভাইয়ের মতো শখে আহ্লাদে অধিকার খাটিয়ে আবদার করা যায়। অজানা কারণে আশরাফ ছোটবেলা থেকেই সাধারণ বাচ্চাদের মতো বড় হয়েছে। একজন ফিউচার আর্মি ম্যান হিসেবে কখনোই তাকে ট্রেন করা হয়নি, তাই মারামারি কাটাকাটি নামক শব্দগুলো তার হিস্ট্রিতে নেই। তবে দু একটা চড় থাপ্পড়ের রেকর্ড আছে। শিয়াশা ছোটবেলায় স্কুলে গেলে সহপাঠী একটা বাচ্চা তাকে ভয় দেখাতো, মারতো। সে বাসায় এসে অনেক কান্নাকাটি করত, স্কুলে যাবে না। সেইবার প্রথম আশরাফ ওই বাচ্চাটির গায়ে হাত তুলেছিল। তার ভাগ্নির সাথে নো কম্প্রোমাইজ। পরবর্তীতে অনুতপ্তও হয়েছিল সেই কাজের জন্য। শিয়া যদি তার ভাগ্নি হয় তাহলে ওই মেয়েটিও তার ভাগ্নি, অবশ্যই সেও আদরের। এই বিষয়টা শিয়াশা উপলব্ধি করতে পেরে মামাকে দিয়ে সরি বলিয়েছে মেয়েটির কাছে। সেই মেয়েটিই হলো নৌমিতা, যে এখন শিয়াশার প্রাণপ্রিয় বান্ধবী। তারপর থেকে এমন ঘটনা বিরল। তবে গতকাল সে ওই আগন্তুকের কথাগুলো শুনেছে, তন্মধ্যে গা শিউরে ওঠা সেই বাক্যটি, যার জন্যে সে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। এতদিন শিয়াশাকে ছবিতে দেখেছে, বাস্তবে তার মায়ের থেকেও সুন্দরী। তার মানে সে আশাকেও চেনে এবং শিয়াশার ওপরও নজর রাখে। ভয় দানা বাঁধে মনে, তাই তো একেবারে নিঃশেষ করে দেয়। তবুও ভয় যেন থেকেই যায়। এর পেছনে যারা আছে তারা যদি এবার ক্ষিপ্ত হয়ে শিয়াশার কোনো ক্ষতি করে। পুরোটা রাত দু চোখের পাতা এক করতে পারেনি সাইফ। মাথাটা ছিঁড়ে যাচ্ছে চিন্তায়। বিছানায় চোখ বন্ধ করে ঝিমুনি দিয়ে শুয়ে আছে আশরাফ। ঘুম না হলেও চোখ বুজে আছে। আপাতত একটু হ্যাংআউটের প্রয়োজন। শাড়ির আঁচলে মুখ মুছে মৃন্ময়ী ভয়ার্থ মুখশ্রীতে দরজার ফাঁক দিয়ে ঘরের ভেতরে উকি দিল। ঘরের নিস্তব্ধতা ভেঙে এসির শা শা শব্দ ভেসে বেড়াচ্ছে। সব পর্দাগুলো দেওয়া, ড্রিম লাইট, এসি, ফ্যান এখনো চলছে। তার মানে আশরাফ এখনো ঘুমিয়ে আছে। সে তড়িঘড়ি করে ঘরে ঢুকে গেল, পা টিপে টিপে। লোকটার সব কথা উল্টো পাল্টা বেহুদা কথা, একটাও তার মানতে ইচ্ছে করে না। বললেই হলো নাকি তাকে রোজ সকালে ঘুম থেকে উঠিয়ে তার সামনে শাড়ি পরতে হবে? পরবে না। তাই তো ভোরের দিকে যখন আশরাফ ঘুমিয়েছিল তখন সে চুপচাপ শাড়ি পরে বেরিয়ে গিয়েছে। সে পা চালায়, হাতে নড়বড়ে চায়ের কাপ। চা বলতে কষ্ট হচ্ছে, মৃন্ময়ীর দুধ বলতে ইচ্ছে করছে, কিন্তু চা পাতার কারণে বলতে পারছে না। এই এক কাপ চায়ে যত দুধ চিনি রয়েছে তা দিয়ে তাদের ঘরে সকলে মিলে 3 দিন দুধ চা খেতে পারবে। যদিও একটু পানি পান হবে, সেটা কোনো ব্যাপার না। দুধ চায়ের রং আসলেই হবে। সে অতি সাবধানে চায়ের কাপটা রেখে ঘর থেকে বের হতে যায়, কিন্তু ষাঁড় গরুর চিৎকারে বুকের ভেতরে চেপে রাখা আতঙ্ক নাড়াচাড়া দিয়ে উঠতেই সে চমকে ওঠে। এই মেয়ে দাঁড়াও। মৃন্ময়ী ভয়ার্থ চোখে আশরাফের এলোমেলো মুখের দিকে তাকায়। তার দিকেই তাকিয়ে আছে আশরাফ, তবে মুখ অস্বাভাবিক রকমের গম্ভীর। তুমি আমায় ইগনোর করলে কেন? মৃন্ময়ী শুকনো ঢোক গিলে বলল, কই না তো, আমি কাজ করছিলাম তাই তাড়াতাড়ি হাসছিলাম। আশরাফ শান্ত দৃষ্টি নিক্ষেপ করলো মৃন্ময়ীর দিকে। কাঁথা সরিয়ে বিছানা থেকে নেমে সোজা দরজার কাছে মেয়েটির সামনে চলে গেল। বাঁ হাতে ডোর লক করতেই তার চোখে পানি আসার উপক্রম। এই লোক পেলেই তাকে খপ করে ধরে আর ধমকায়। তোমার কত বড় সাহস, আমার ঘরে খাচ্ছ পড়ছো, আমার বুকে ঘুমিয়ে আমায় ইগনোর করো। তোমার এই ছোট্ট ইঁদুর ছানার কলিজাটায় এত সাহস আসে কোথা থেকে? মৃন্ময়ীর গায়ে বাঁধে আশরাফের কথা। সে গম্ভীর থমথমে মুখে তেরা কথা বলে বসলো। আমি কি ইচ্ছে করে আপনার ঘরে থাকছি, পড়ছি? পরিস্থিতির কারণে বাধ্য হয়ে থাকছি, নয়তো আমার কোনো শখ নেই কারো ঘরে উড়ে এসে জুড়ে বসার। আর আমি ইচ্ছে করে আপনার বুকে ঘুমাই না, আপনার অপমান হয় বলে ঘুমাই।
আশরাফের নেত্রদ্বয় বৃহৎ আকার ধারণ করলো, সঙ্গে সঙ্গে কথার মারপ্যাচ করে বলল, এই তো মনের কথা বেরিয়ে এসেছে। তুমি তো বাধ্য হয়ে থাকছো এখানে আমার সাথে। আমি তো বুড়ো, আমার সাথে থাকতে তোমার রুচিতে বাদে। তোমার তো প্রয়োজন কচি জুয়ান ছেলে। আপনি অনেক কথা পেছাতে জানেন। আমি এইসব কখন বললাম? আপনি কথায় কথায় থাকা খাওয়ার খোঁটা দেন, তাই তো বলেছি যে আমি বাধ্য হয়ে থাকছি। মৃন্ময়ী চঞ্চল কণ্ঠে বলে উঠল, তুমি কি ভেবে বলছো সেটা আর আমায় বলে বোঝাতে হবে না। যে মেয়ে বিয়ের রাতে নিজের স্বামীকে বুড়ো বলে, তার মনে কি চলে তা আমার জানা রয়েছে। আমি বুড়ো, তাই তো আমায় ইগনোর করা হয়। আমি বুঝি না ভেবেছো? অনেক হয়েছে নেংটি ইঁদুরছানা আমার ঘরে থেকে আমায় অপমান করা। আমি আর বরদাস্ত করব না। এই নেংটি ইঁদুরছানাকে যে কটা মিলে আমার গলায় ঝুলিয়েছে সব কটাকে জবাবদিহিতা করতে হবে। তোমার বাবাকেও করতে হবে। আশরাফ মেকি তেজ দেখিয়ে বলল। সহসা মৃন্ময়ী ভীত হলো। তার বাবাকে জবাবদিহিতা করতে হলে বাবা যে অনেক কষ্ট পাবে। তার বাবা মায়ের শিক্ষা নিয়ে প্রশ্ন উঠবে। বাবা যে আর সহ্য করতে পারবে না। আপার শ্বশুর বাড়ির লোকেরা কম কটু কথা শোনায় না। প্রায়শই আপার আর বাবাকে কান্না করতে দেখত। চোখ দুটো টলমল হয়ে উঠল। একটু আগের কথার তেজ হারিয়ে গেল। মাথা নত করে বলল, বাবাকে কেন জবাবদিহিতা করতে হবে? করব না। এমন একটা মেয়ে বিয়ে কেন দিতে গিয়েছে আর আমার গলায় বা কেন ঝুলিয়েছে? সেই মেয়ে কিনা স্বামীকে সম্মান করতে জানে না, স্বামীকে বুড়ো বলে, স্বামীকে অবহেলা করে, ভালোবাসে না। চিবিয়ে চিবিয়ে কথাগুলো বলতে বলতেই মেয়েটির একদম সন্নিকটে চলে আসলো আশরাফ। মৃন্ময়ী অনুরোধের কণ্ঠে মিনমিন করে বলল, বাবাকে এসব কথা বলবেন না, সে অনেক কষ্ট পাবে। এসব কথা বললে বাবার কোনো দোষ নেই। আমি আর এমন কোনো কাজ করব না। কেন বলবো না? তুমি করতে পারো আর আমি বলতে পারবো না? একজন স্ত্রী যা যা দায়িত্ব পালন করতে হয় তা কি তুমি পালন করো? প্রত্যেক স্ত্রী রোজ সকালে স্বামীর গালে চুমু দিয়ে ঘুম থেকে ওঠায়, স্বামীর জামা কাপড় গুছিয়ে দেয়, অফিসে যাওয়ার সময় তাকে তৈরি হতে সাহায্য করে, স্বামী কাজ থেকে ফিরলে তাকে ওই শাড়ির আঁচল দিয়ে মুখ মুছিয়ে দিতে হয়, আদর করে দিতে হয়, নিজ হাতে খাবার খাইয়ে দিতে হয়, স্বামীর আশেপাশে ঘুরঘুর করে স্বামীর স্ত্রীর একসাথে গোসল করে এক পাতে ভাত খায়। এগুলো কি তুমি করো? করো না তো। না না, আর সহ্য করব না। আমি অনেক অপমান সহ্য করেছি। আর না, এবার আমি সালিশ ব্যবস্থা না করে চুপ বসবো না। আশরাফ জেদি গলায় বলল। সহসা মৃন্ময়ীর টলমল আঁখি অশ্রু ছেড়ে দেয়, ফুপিয়ে কেঁদে ওঠে। তার কারণে ভরা সমাজে বাবা মায়ের শিক্ষায় প্রশ্ন উঠলে বাবা মা মরে যাবে, তাদের মাঝে আর শক্তি নেই। আশরাফ দৃষ্টি কণ্ঠ শীতল করে মেয়েটির কান্নারত মুখ দেখে। এতক্ষণ মজার ছলে মেয়েটিকে ভয় দেখাচ্ছিল, বুঝতে পারিনি কেঁদে দেবে। মৃন্ময়ী কাঁদতে কাঁদতে বলল, আমি বলছি আমি এগুলো আর করবো না। করবে কখন বলেছো? মৃন্ময়ী দৃষ্টি নত করে, খানিকক্ষণ বাদ ফের হেঁচকি তুলতে তুলতে বলল, এখন থেকে করব। কি করবে? স্ত্রীর দায়িত্ব পালন করব। ও তাই? তুমি কি ভেবেছো তুমি দয়া দেখে স্ত্রীর দায়িত্ব পালন করবে আর আমি তোমার দয়া হাত পেতে নিব? এই আশরাম আহমেদের দিন এত খারাপ আসেনি যে তোমার মতো নেংটি ইঁদুর ছানার দয়া নিতে হবে। আশরাফ খেকিয়ে উঠে বলল। মৃন্ময়ী অবুঝ নেত্রে তাকাই আশরাফের দিকে, চোখ দিয়ে এখনো পানি গড়াচ্ছে। ফ্যাসফেসে গলায় বলল, আপনি তো মাত্র বললেন এইসব করতে হবে। হবে, কিন্তু সেটা ভালোবেসে করতে হবে, বাধ্য হয়ে কিংবা দয়া দেখিয়ে নয়। ঠিক আছে, কি ঠিক আছে? ভালোবেসে করব। বা হাতে অশ্রু মুছতে মুছতে বলল মৃন্ময়ী। আশরাফের এতেও সমস্যা, খেকিয়ে উঠে বলল, ভালোবাসা বুঝি এত তাড়াতাড়ি হয়ে যায়? মৃন্ময়ী এবার অতিষ্ঠ গলায় বলল, তাহলে কি করব এখন? ভালোবেসে স্ত্রীর দায়িত্ব পালন করতে হবে। তার জন্য কি করতে হবে? চুমু খেতে হবে আর নিয়ম করে যা যা বললাম সব দায়িত্ব পালন করতে হবে। কি? মৃন্ময়ী অবুঝ কণ্ঠে জিজ্ঞাসা করল, কি না হ্যাঁ বলো। রোজ সকালে বিকালে নিয়ম করে চুমু খাবে, তাহলে ভালোবাসা হয়ে যাবে। নাও এখন থেকেই শুরু করো, তাহলে আজ থেকেই স্ত্রীর দায়িত্ব পালন করা শুরু করে দিতে পারবে। আশরাফ মুখ এগিয়ে দিয়ে বলল,
মৃন্ময়ী চোখ মুখ বিকৃত করে দেখে যাচ্ছে অদ্ভুত লোকটিকে। লোকটির কথার কোনো আগা গোড়া নেই, পুরোটাই বিভ্রান্তিকর। মৃন্ময়ীকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে আশরাফ ফের তেতে উঠল। কি হলো, দিচ্ছ না কেন? রুচিতে বাজছে? অস্বস্তি হচ্ছে? এত বড় অপমান! আমি আজকেই সালিশ ব্যবস্থা করব। এই দুলা ভাই। বলেই আশরাফ চেঁচিয়ে সাইফকে ডাকতে লাগলো। মৃন্ময়ী লাফিয়ে উঠে আশরাফের হাত টেনে ধরে। দেব না, কখন বলেছি দেব তো। তাহলে ঝিমুনি দিয়ে দাঁড়িয়ে আছিলে কেন? খবরদার নেংটি ইঁদুর ছানা, আমি চুমু দিতে বললে কখনো ঝিমুনি দিয়ে বসবে না। বলবো আর ফটাফট চুমু খাবে, নয়তো আমি এবার সালিশের ব্যবস্থা করেই ছাড়বো। মৃন্ময়ী ভালো করে চোখের পানি মুছে আশরাফের কাছে এগিয়ে গেল। আশরাফ শটান হয়ে দাঁড়িয়ে আছে। মৃন্ময়ী ইতস্তত করে বলল। একটু মাথা নামিয়ে আনুন। আশরাফ চুপচাপ মাথা নুইয়ে দিল। গমগমের স্বরে বলল। কিভাবে চুমু খেতে হয় মনে আছে তো? মৃন্ময়ী ধীরে মাথা নাড়ল। আছে। বলো তো। মৃন্ময়ী মুখস্থ বিদ্যা উগরে দেওয়ার মতো করে বলল। কাপাকাপি করা যাবে না, চোখ মুখ কুচকানো যাবে না, এক হাত দূরে বসে চুমু খাওয়া যাবে না, গলা জড়িয়ে ধরে চুমু খেতে হবে, সময় নিয়ে চুমু খেতে হবে। আশরাফ ঠোঁট কামড়ে হাসি আটকাচ্ছে, আবারও গম্ভীর মুখ বানিয়ে বলল। এই তো গুড, সবসময় মনে যেন থাকে। এখনই শুরু করো। জড়তা ইতস্ততা সংকোচ বোধ নিয়েই মৃন্ময়ী এগিয়ে গেল। চিকন রুগ্ন হাতটিতে পুরুষালী গলদেশ আঁকড়ে ধরতেই দুটো বলিষ্ঠ হাত কোমর জড়িয়ে নিল। কেঁপে উঠলেই সতর্ক বার্তা আসে, কাঁপাকাপি করা যাবে না। আলতো শুকনো স্পর্শে একে একে ললাটের চর্ম ছুঁয়ে গেল নরম ওষ্ঠদ্বয়। বদ্ধ নেত্রের উপরিভাগ, নাকের ডগা সহ খোঁচা খোঁচা দাড়ি যুক্ত দুই গাল। অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে পেরে মৃন্ময়ী জোর খাটিয়ে বের হয়ে আসতে চায় আশরাফের বাঁধন থেকে। বদ্ধ নেত্রের পুরুষটি তৎক্ষণাৎ বাদ সাধল যথাযথ যুক্তি দেখিয়ে। চুমু আর ঠোঁট হলো একে অপরের পরিপূরক। চুমু ছাড়া ঠোঁট হয় না, ঠোঁট ছাড়া চুমু হয় না। চুমুর উৎপত্তি স্থল হচ্ছে ঠোঁট। তুমি এত গদ্দার কি করে হতে পারো? চুমুর উৎপত্তি স্থলকে ভুলে গিয়ে তোমার তো সবার আগে ঠোঁট চুমু খাওয়া দরকার ছিল। তোমার উচিত চুমুর উৎপত্তি স্থল হিসেবে প্রতিদিন ঠোঁটকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা। আগামীকাল থেকে সকাল সকাল ঘুম থেকে উঠে ঠোঁটকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবে, টানা 5 মিনিট ধরে আমায় চুমু খেয়ে, বুঝলে? এখন ঠোঁটে চুমু খাও, নয়তো গাদ্দারি হয়ে যাবে ঠোঁটের সাথে। কাম অন ফাস্ট। মৃন্ময়ী হাঁ করে তাকিয়ে রইল আশরাফের দিকে। কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে সে। আশরাফের পেট ফাটা হাসি আসছে মৃন্ময়ীর আলা ভোলা মুখ দেখে। গম্ভীর মুখশ্রী বহাল রেখেই সে ডান হাতে মেদহীন গাল দুটো চেপে শব্দ করে দুটো চুমু খেলো পাতলা নরম ওষ্ঠে। টলমল আখিদ্বয় তখন নজর চুরি করে নিয়েছে সম্মুখের নির্লজ্জ আখিদ্বয় থেকে। মাদকতায় আচ্ছন্ন নয়নে আশরাফ শুষে নিচ্ছে স্ত্রীর লাজুক মুখশ্রীর সৌন্দর্য। হ্যাং আউট করার ভালো এক উপায় পেয়েছে। সিক্ত লাল ওষ্ঠদ্বয় তীর তীর করে কাঁপছে, কাঁপছে বদনও। মৃন্ময়ীর নইয়ে পড়া দেহটাকে টেনে হিঁচড়ে জোরপূর্বক বসিয়ে রেখেছে আশরাফ। একটা চুমু খেলে আগামী 10 মিনিট মরার মতো পড়ে থাকবে। কাঁপতে কাঁপতে ভূমিকম্প বইয়ে দেবে, কান্না করবে, দুর্বল দেহ ভর ছেড়ে দেয়। যত সব দুর্বলতা রুগ্নতা তার সাথেই। কই ঘরের কাজ করার সময় তো এসব কিছু থাকে না, তখন তো মা দশভোজার মতো ছোটাছুটি করে কাজ করে। আর তাছাড়া থাকবেই বা কিভাবে? সে তো বুড়ো, তার সাথে সংসার করা যাবে না। রুচিবোধে বাঁধে, তার ছোঁয়ায় অস্বস্তি হয়। না না, এত অপমান সহ্য করার মতো না। সে হুলো বেড়াল হয়ে যদি নেংটি ইঁদুরকে সঠিক পথে না আনতে পারে, তবে কিসের হুলো বেড়াল হলো সে? তার তো কোনো মান সম্মানই রইল না। বিছানার উপর বসে আছে মৃন্ময়ী, কম্পিত হাতে একটি কলম, কোলের উপর নোটবুক। মাঝে মধ্যেই নাক টেনে উঠছে। ঘন পল্লব নোনা জলে টইটম্বুর। নতমস্তক জাগিয়ে আজ চোখের সামনে তাকালে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে থাকা আশরাফের রাগী দৃষ্টি নজরে আসে। সাথে সাথে সে চোখ সরিয়ে নেয়। এতক্ষণ ধমকে বকাবকি করে সকল স্ত্রীর দায়িত্ব নোটবুকে লিখিয়েছে, তাকে দিয়ে যেন ভুলে না যায়।
তার ভাবনার মাঝে ফের গম্ভীর আওয়াজ শব্দের বান ছুঁড়ে মারে মৃন্ময়ীর দিকে। শোনো ইঁদুরছানা, আজকে আমি তোমার শেষবারের মতো সাবধান করছি। আজ থেকে যদি ঠিকমতো এই দায়িত্ব পালন না করো, সারাদিন আমায় অবহেলা করো, চুমু খেতে গেলে কাঁপাকাঁপি করে অজ্ঞান হয়ে যাও, তাহলে কিন্তু আমি চুপ থাকবো না। এইবার আমি সালিশ ব্যবস্থা করেই ছাড়বো। মৃন্ময়ী চুপচাপ ঘাড় নেড়ে সাই জানালো। ঘাড় কেন নাড়াচ্ছ? মুখ নেই? মুখকে বলতে পারো না? আশরাফ খেকিয়ে উঠল। মৃন্ময়ী টলমল আঁখি তুলে কান্নারত গলায় বলল, বলেছি তো আর এমন করবো না কখনো। মনে থাকে যেন, আমার যেন বলে দেওয়া না লাগে। ঠিক সময় মতো স্ত্রীর সব দায়িত্ব পালন হওয়া চাই, না হলে কিন্তু আমি সালিশ ব্যবস্থা করব। আচ্ছা। অত্যন্ত ক্ষীণ আওয়াজে বলা কথাটিতে আশরাফ আবারও ক্ষেপে গেল। জোরে কথা বলবে, আমার সাথে মিনমিন করবে না। যা বলবো তা ফটাফট করে ফেলবে, একটু ন্যাকামো চলবে না। মৃন্ময়ী শব্দ করে কেঁদে উঠল এবার। এই কেমন লোকের সাথে তার বিয়ে দিল বাবা? লোকটা যে প্রচুর রক্তেরা, খ্যাচড়া লোক, কথায় কথায় দোষ ধরবে। মৃন্ময়ীর কান্নায় আশরাফ বেগুন করছে, ধমক দিল। এই মেয়ে, একটু কাঁদবে না? ঘরের কাজ করার সময় তোর নাকে চোখে এত পানি থাকে না। আমার সামনেই যত আদিক্ষেতা, বেশি ছাড় দিয়ে ফেলেছি কিনা? এখন থেকে কোনো ছাড় নেই। একটা স্ত্রীর দায়িত্ব যদি মিস হয়েছে তাহলে তো বুঝো। আশরাফের ধমকে মৃন্ময়ী তাড়াতাড়ি নাক চোখ মুছতে লাগলো শাড়ির আঁচল দিয়ে। আশরাফ মুখ বিকৃত করে ছি বলে উঠল। ইউ, ছি, তুমি কি আমার টাকা বাঁচাচ্ছ টিস্যু ব্যবহার না করে, নাকি আমি শাড়ির আঁচল দিয়ে আমার মুখ মুছিয়ে দিতে বলেছি বলে তুমি আসলটাকেই নষ্ট করে দিলে? কোনটা তাড়াতাড়ি বলো। তোমার একটা হেস্তনেস্ত না করলেই না। আমি বুড়ো বলে নিজের আঁচল দিয়ে আমায় সেবা যত্ন করা যাবে না, তাই এই ফোন দিই। মৃন্ময়ীর কান্না থেমে যায়। অবাক পানে তাকায় আশরাফের দিকে। একটা মানুষ এত ধানে চালে কিভাবে বেঁচাতে পারে? সে আঁচল ছেড়ে অতিষ্ঠ হয়ে কান্নারত গলায় বলল, হ্যাঁ করুন, যা হেস্তনেস্ত করার করুন। আপনার মতো পাগল লোকের সাথে থাকলে আমি কোনদিন পাগল হয়ে যাব? বলেও অসহায় বোধ করলো মৃন্ময়ী আশরাফের ক্রুদ্ধ দৃষ্টি দেখে। এই ষাঁড় গরু নিশ্চিত আবারও খেপেছে। উগ্র চিত্তে হাতের তোয়ালেটা ছুঁড়ে মারল বিছানায় আশরাফ। এক ঝটকায় মেয়েটিকে বিছানায় ফেলে গাল দুটো চেপে ধরে চিবিয়ে চিবিয়ে বলল, আমি পাগল? আমি বুড়ো? আর কিছু বাকি আছে আমায় অপমান করার জন্য? আর কত দয়া দেখাবো তোমার উপর বলো তো? এবার তো শিখেছি, এবার তো দেখছি সালিশ ব্যবস্থা করেই ছাড়বে তুমি। মৃন্ময়ী অসহায় বোধ করলো। কেন সেই ষাঁড় গরুর সাথে মুখ চালাতে যায়? ভুলে বলেছি, আর বলবো না, এবারের মতো ছেড়ে দিন। অকপটে ভুল স্বীকার করে নিতে পটু মৃন্ময়ী। এই বৈশিষ্ট্যের সাথে আশরাফ পরিচিত, তাই মাথা ঘামায় না এটা নিয়ে। সে নিজ কথাই আটকে আছে। ভেবে দেখো তো, তোমাদের গ্রাম পঞ্চায়েতের সামনে যদি তোমার বাবাকে জিজ্ঞেস করা হয় তুমি তোমার স্বামীকে বুড়ো বলেছো কেন, আবার পাগল বলেছো, তখন তার কেমন লাগবে? শান্ত স্বরে বলল আশরাফ। অতি নিকটে রুগ্ন মেয়েটির চোখে মুখে তখন অন্ধকার অনুতপ্ততা। উষ্ণ নিঃশ্বাস আছড়ে পড়ল আরো প্রবল বেগে মেয়েটির চোখে মুখে। বদ্ধ নেত্রে এগিয়ে আসা আশরাফের নাক ঠোঁট তখন ছুঁয়ে যাচ্ছে মেয়েটির গাল। মেধহীন নরম ত্বকের গালটাতে রুক্ষ দাড়িযুক্ত গালটা ক্ষিপ্ত চিত্তে ঘষে দিল। মৃন্ময়ী আর্তনাদ করে উঠল। আশরাফ গা ঝাড়া দিয়ে নেমে যায় মৃন্ময়ীর হাতের নোটবুকটা নিয়ে। সেটিতে আদ্যপান্ত একবার চোখ বুলিয়ে বলল, 1 নাম্বারটা কালকে থেকে শুরু করবে। আজকে 2 নাম্বারের দায়িত্বটা দিয়ে শুরু করবে। একটু পর আমি অফিসে যাব। অফিসের শার্ট প্যান্ট ওয়ালেট সাজিয়ে রাখবে বিছানায়, আর আমায় তৈরি হতে সাহায্য করবে, বুঝেছো? মৃন্ময়ী ঘাড় নাড়তে গিয়েও নাড়ল না, মুখে বলল। আশরাফ সরু দৃষ্টিতে মৃন্ময়ীর হাতের লেখা পর্যবেক্ষণ করে বেদ্রুপের হাসি নিয়ে বলল, হাতের লেখা তো ভালোই আছে, ভবিষ্যতে ডাক্তার হতে পারবে, মেডিকেলে ভর্তি হয়ে যাও। সিয়া সেদিন বলল তোমার কলেজে ভর্তি করিয়ে দিতে। কত দূর পর্যন্ত পড়েছিলে? অনার্স প্রথম বর্ষের পরীক্ষা দিয়েছিলাম। বাকি 3 বর্ষেরটা কে দেবে? তোমার স্বামী?
মৃন্ময়ীর কপাল কুঁচকে যায় আশরাফের বেহুদা কথায়। থমথমে গলায় বলল, আব্বার ব্যবসা বন্ধ হয়ে গিয়েছিল, তাই আর পড়তে পারি না। কেন ব্যবসা বন্ধ হয়ে গিয়েছিল কেন? আপনার বাড়িতে অনেক টাকা দিতে হতো, সেইবার দুলাভাইয়ের ব্যবসায় লস হয়, আব্বা তার দোকান বিক্রি করে দেয়। লস হয়েছে তোমার দুলাভাইয়ের, টাকা তোমার আব্বা কেন দেবে? আশরাফ কৌতূহলী গলায় জিজ্ঞাসা করলো। মৃন্ময়ী মলিন কণ্ঠে বলল, টাকা না দিলে দুলাভাই আর তার বাড়ির লোক আপার উপর অত্যাচার করতো, সেইবার দুলাভাই আপার হাত ভেঙে দিয়েছিল মেরে। ডাক্তার দেখানোর কথা বলল, তার শাশুড়ি গরম কড়াইয়ে হাত চেপে ধরেছিল। বলতে বলতেই হাঁটুতে মুখ গুজে ফুপিয়ে কেঁদে উঠল মৃন্ময়ী। আশরাফের চেহারা থেকে রসিকতার প্রলেপ সরে যায়, মুখশ্রী থমথমে গম্ভীর হয়ে ওঠে। কান্নারত মেয়েটির দিকে এক পলক তাকিয়ে তার কাছে হেঁটে গেল। মলিনতা দূর করে ফের কণ্ঠে রসিকতার কণ্ঠে বলল, দেখেছো সেই তুলনায় তোমার স্বামী কত ভালো। তোমার উচিত আমায় দিনরাত চুমু খাওয়া। মৃন্ময়ী কান্নারত চোখে তুলে আর চোখে দেখে নেয় খ্যাচরা লোকটিকে। পরপরই সন্দিহান কণ্ঠে চপলতার সহিত জিজ্ঞাসা করল, আমি কি পড়াশোনা করতে পারবো? পারবে যদি তুমি চাও। আশরাফ গম্ভীর গলায় বলল। মৃন্ময়ীর চোখে মুখে খুশির চমক। সে পড়াশোনা করতে পারবে আবার? সে বিশ্বাস করতে পারছে না। তাকে তো বলা হয়েছে বিয়ের পরে মেয়েরা পড়াশোনা করে না, তাদের সংসার করতে হয়। পড়াশোনা করে হাতের পাঁচ পা দেখে ফেললে সেই মেয়ের দ্বারা আর সংসার হয় না, এই ধারণা সে উৎসুক কণ্ঠে বলল। আমি চাই, পড়তে চাই। চাই বললেই তো হবে না, এর জন্য শর্ত রয়েছে, সেগুলো তো আগে মানতে হবে। মৃন্ময়ী হাসি মুখে ঘাড় দুলিয়ে বলল, আমি রাজি সব শর্তে। না শুনেই রাজি? হুম। এটাই বাকি ছিল। আরেকটা সতীন নিয়ে আসছে আমার। সেই বয়সে ছেলে মেয়েদের জন্য স্কুলের সামনে গ্লুকোজের বোতল নিয়ে দাঁড়িয়ে থাকার কথা। সেই বয়সে বউয়ের জন্য কলেজের সামনে ফুল আর গ্লুকোজ নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। ফুল খাও শক্তি বাড়াও, ফল খাও শক্তি বাড়াও। বউ আমার রুগ্ন লেবু কিনা, চাঁদ কপাল আমার। হতাশার কণ্ঠে বিলাপ করতে করতে আশরাফ তোয়ালে গলায় ঝুলিয়ে ওয়াশরুমে চলে গেল। তার এই জন্মে আর সংসার করা লাগবে না। ৩৫ বছর বয়সে এসে বউ মানুষ করতে হচ্ছে। ভাবনার বিষয়, সে বাচ্চা মানুষ করবে কবে? মানুষ করার কথাও বাদ দিলাম, বাচ্চা ডাউনলোড করবে কবে? একটা চুমু খেতে গেলে বউ ভূমিকম্প বইয়ে দেয়, হাঁপানি রোগীর মতো আচরণ করে। তার ভবিষ্যৎ তো অন্ধকার আর অন্ধকার। স্বামীর থেকে ছাড়া পেয়ে মৃন্ময়ী ছুটে গেল ঘরের বাকি কাজগুলো করতে। বৃহস্পতিবার আজ। মনি আজ বেলা করে ঘুমোচ্ছে, অসুস্থ হয়তো, তাই তার এত ছোটাছুটি করতে হচ্ছে। নয়তো নাস্তা শিয়াশাই তৈরি করে। মিনি পড়ছে। সে এক ছুটে সাইফের ঘরে চলে গেল। এই বাড়িতে এসেছে থেকে দেখেছে সাইফ ও প্রতি বৃহস্পতিবার চাচির সব পোশাক, ব্যবহৃত জিনিস ধুয়ে মুছে পরিপাটি করে রাখে, তাই সে সাহায্য করতে যাবে। অন্ধকারাচ্ছন্ন ঘর, বিছানায় কেউ নেই। সে ভেতরে ঢুকে গেল। এই বাড়ির প্রতিটি কোনায় কোনায় সে নিঃসংকোচে চলাফেরা করে। এই সুযোগটাও এই বাড়ির লোকেরাই করে দিয়েছে। শুধু সংকোচ ভয় হয় তার নিজের ঘরে যেতে। ওখানে যে হুলো বেড়াল ওত পেতে থাকে নেংটি ইঁদুরকে খপ করে ধরার জন্যে সাইফ ইতিমধ্যেই সব কাপড় চোপড় ওয়াশিং মেশিনে দিয়ে ফেলেছে। বাথরুম থেকে পানি পড়ার শব্দ আসছে, তার মানে চাচা বাথরুমে। সে চটজলদি ঘরটা গুছিয়ে নিতে লাগলো। বিছানার এলোমেলো কাপড়গুলো গোছাতে গেলে তার ভ্রু কুঁচকে যায় সাইফের বালিশের কাছে থাকা পোশাকটি দেখে। সে দুহাতে চোখের সামনে মেলে ধরল পোশাকটি। অত্যাধিক পরিমাণে ঢিলেঢালা একটি ফ্রক। কি করছো মৃন্ময়ী? শিয়াশার ঘুমো ঘুমো কণ্ঠে মৃন্ময়ী হকচকিয়ে গিয়ে তার দিকে তাকায়। এলোমেলো ফোলা ফোলা মলিন মুখে দাঁড়িয়ে আছে দরজার কাছে। সে মৃদু হেসে হাতের পোশাকটি দেখিয়ে বলে, এটা দুলাভাইয়ের বিছানায় ফেলাম। আপার মনে হয় চাচা হয়তো সবসময় সাথে নিয়ে ঘুমায়। শিয়াশা এগিয়ে এসে মৃন্ময়ীর হাতের পোশাকটি নেড়েচেড়ে দেখল। ম্যাটারনিটি ফ্রক, এটা তার মায়ের হয়তো। সে কপাল কুঁচকে বলল, এটা মাম্মার মনে হয়, কিন্তু আমার জন্মের সময়কার
পোশাক পাপা এখনও রেখে দিয়েছে। তন্মধ্যেই সাইব ওয়াশরুম থেকে মাথা মুছতে মুছতে বের হলো। মেয়েদের ঘরে এমন ভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, কি হয়েছে, তোমরা দুজন এভাবে দাঁড়িয়ে আছো যে? এমনি আপনার ঘরটা গুছাচ্ছিলাম, কিন্তু আপনি তো সব আগে থেকেই করে রেখেছেন। মৃন্ময়ী হাসি মুখে বলল। সাইব হাসি মুখে এগিয়ে আস্তে আস্তে বলল, তোমরা এখন জীবনের স্বর্ণালী সময়টাতে আসো। অযথা ঘরের কাজে সময় অতিবাহিত না করে জীবনটাকে উপভোগ করো। এগুলোর চিন্তা তোমার করার দরকার নেই। আমি এখনও অনেক শক্তি সামর্থ্যবান আছি, বুঝলে? আপনি তো আমার নিজের মেয়ে বলেন, তবে মেয়েরা থাকতে আপনি কেন করবেন এগুলো? বাবাদের কাজ করায় মেয়েদের জীবনের স্বর্ণালী সময়ে কোনো ঘাটতি পড়ে না, বরং আরও পরিপূর্ণ হয়ে ওঠে জীবনের মানে। সাইফের কথায় প্রতিবাদ জানিয়ে বলল মৃন্ময়ী। দেখলে বাচ্চা, আমাদের মনই একেবারে গিন্নি হয়ে গিয়ে। বলতে গিয়েও বলতে পারে না সাইফ। তার দৃষ্টি থমকায় শিয়াশার হাতের পোশাকটি দেখে। অপ্রস্তুত ভঙ্গিতে টেনে নিল সেটি শিয়াশার হাত থেকে। শিয়াশা খানিক ভড়কায়। কি হলো? ওটা নিলে কেন? এটা ওয়াশিং মেশিনে দিতে ভুলে গিয়েছি, দিয়ে আসি। সাইফ অপ্রস্তুত হেসে বলল। শিয়াশার ভ্রু কুঁচকে যায়, কারণ বাবা ওয়াশিং মেশিনে দেবে বলে আবারও কাবার্ডে ঢুকিয়ে রেখেছে ফ্রকটা। সাইফ ফিরে আসলে চোখে বাঁধে মেয়ের এলোমেলো অবস্থা। মুখ চোখ কেমন ফোলা ফোলা লাল হয়ে আছে। সে বিচলিত হয়ে মেয়েকে কাছে টেনে নিল। কি হয়েছে বাচ্চা, চোখ মুখের এই অবস্থা কেন? শরীর বেশি খারাপ লাগছে? গতকাল রাতেও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছো, খারাপ লাগছে বলে। পাপাকে বললে না তো কিছু? মৃন্ময়ীও খেয়াল করলো শিয়াশার চোখ মুখে তেমন সতেজতা চপলতা নেই। শিয়াশা মলিন হেসে বাবার বুকে মাথা রেখে শক্ত করে জড়িয়ে ধরল। সাইব অন্ধকার মুখে মেয়ের মাথায় হাত বুলাতে লাগলো। তেমন কিছু না পাপা, ভালো লাগছিল না, মাথা ভার হয়ে আছে, তাই তোমার কাছে এসেছিলাম একটু ঘুমাতে। হ্যাঁ হ্যাঁ, তুমি ঘুমিয়ে পড়ো, আমি মাথা টিপে দিচ্ছি। হুম, প্রয়োজন নেই। প্রয়োজন নেই। তোমার বিকেলে ফ্লাইট, অনেক কাজ বাকি, সেগুলো করো। শিয়াশা মৃদু হেসে বলল, আমার কোনো কাজ নেই, তুমি শুয়ে পড়ো। তোমার মাম্মার জামা কাপড়গুলো শুধু ধুয়ে রাখতে হবে, আর কিছু না। বলেই মৃন্ময়ীর উদ্দেশ্যে বলল, মনই, তোমার এগুলো আর করার দরকার নেই। তুমি গিয়ে তোমার জাদরেল শ্বশুরকে খাবার দাও। সকাল 10টায় তার ঔষধ আছে, খাওয়ার পর শুধু না খেলে অসুস্থ হয়ে সেই আমার ঘরেই এসে তাণ্ডব করবে। সাইফের কথায় মৃন্ময়ী খিলখিলিয়ে হেসে উঠল। চাচা আর তার শ্বশুর পায়ে পায়ে ঝগড়া করে সারাদিন। বিছানার হেডবোর্ডে হেলান দিয়ে বসে আছে সাইফ। বুকের মাঝে রয়েছে আদুরে বিড়ালছানার মতো গুটিসুটি মেরে শুয়ে আছে তার বেঁচে থাকার কারণ। বাবার বুকে চুপটি করে শুয়ে আছে শিয়াশা। সাইফ অনবরত মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ঘুমোতে চেয়েও ঘুমোতে পারছে না শিয়াশা। মনের ভেতর দ্বন্দ্ব চলছে, সে চায় বাবাকে দর্পণের ব্যাপারে বলতে, খোলাখুলি আলোচনা করতে, কিন্তু সাহস করে উঠতে পারছে না। গতকালকের আশরাফের ওই কথার পর বাবা যদি না মানে তাহলে কি হবে? নিজের সাথে দ্বন্দ্বে পেরে উঠল না শিয়াশা। বাবার বিকালে ফ্লাইট, ব্যবসায়িক কাজে অস্ট্রেলিয়া যেতে হবে 7 দিনের জন্য। এত অল্প সময়ে বাবাকে এমন কথা বলে পরিস্থিতি অস্বাভাবিক করা উচিত হবে না। বাবা ফিরলে তাকে সময় নিয়ে বুঝিয়ে বলবে। আবারও শক্ত করে জড়িয়ে ধরলো বাবাকে। আই উইল মিস ইউ পাপা। সাইব মলিন হেসে মেয়ের মাথায় ঠোঁট ছুঁয়ে বলল, পাপ্পা, মাত্র 1 সপ্তাহের জন্য যাচ্ছি, চোখের পলকে পেরিয়ে যাবে সময়। নিজের খেয়াল রাখবে, গাড়ি ছাড়া কখনো বের হবে না। আর সেদিন হাসপাতাল থেকে আসতে দেরি হবে, সেদিন আশরাফকে বলবে, সে তোমায় গিয়ে নিয়ে আসবে। আই এম নট এনিমোর বেবি। শিয়াশা গম্ভীর গলায় বলল। হ্যাঁ, অনেক বড় হয়ে গিয়েছো, এখন পাত্র দেখা শুরু করতে হবে।
বলেই সাইফ আলগোছে হেসে উঠে মেয়ের নাকের ডগা চেপে দিল। সাথে সাথে নাকের ডগা লাল হয়ে উঠল। শিয়াশা কপাল কুঁচকে বিরক্তির দৃষ্টি নিক্ষেপ করে বাবার দিকে। নাক চেপে ধরা তার মোটেই পছন্দ নয়। সেন্টার টেবিলের সামনে দাঁড়িয়ে আছে আশরাফ। কোমরে তোয়ালে পেঁচিয়ে রাখা, এছাড়া আদ্য প্রান্তে কোনো পোশাক নেই দেহে। পুরুষালী হাত দুটো বাড়িয়ে দিতেই রুগ্ন হাতটি মনোযোগ সহকারে হাত দুটোতে ময়শ্চারাইজার মাখাতে লাগলো। তার বুঝে আসে না ছেলে মানুষের এত ঢং আসে কোত্থেকে। সে তো সরিষার তেল মেখে বসে থাকে হাত পা মুখ সব জায়গায়। ময়শ্চারাইজার মাখা শেষ হলে আশরাফ মাথা এগিয়ে দিল। মৃন্ময়ী নিজের মনের মতো করে কর্নার সিথি করে চুলগুলো সেট করে দিল। একদম ক্লাস 2তে পড়া বাচ্চাদের মতো হাবা গোবা ভদ্র ছেলে লাগছে আশরাফকে। আয়নায় নিজের এই রূপ দেখে আশরাফ রীতিমতো হাই হুতাশ করে উঠল। তবুও প্রকাশ করছে না কিছু, চুপচাপ দাঁড়িয়ে আছে। পরপরই শার্ট আর টাই এগিয়ে দিল। মৃন্ময়ী শার্টটাও পরিয়ে দিল, তবে বিপত্তি বাঁধে টাই বাঁধতে গিয়ে। সে মিনমিন করে বলল, আমি টাই বাঁধতে পারি না। আমি দেখিয়ে দিচ্ছি, সেভাবে করবে। আশরাফ নিজের গলায় টাই বেঁধে দেখিয়ে দিল কিভাবে টাই পরাতে হয়। দেখানো শেষ হতেই মৃন্ময়ী হাসি মুখে বলল, বুঝেছি, আগামীকাল থেকে এভাবে বেঁধে দেব। আজ তো আপনি নিজেই বেঁধে ফেলেছেন। আশরাফ মেয়েটির দিকে সরু দৃষ্টিতে তাকায়। মেয়েটির হাসি মুখে ঝামা ঘষে দিয়ে টাইটা খুলে তার হাতে ধরিয়ে দিল। মৃন্ময়ীর রাগ হয়, টাইটা তো পরাই ছিল, আবার খোলার কোন প্রয়োজন ছিল? সব তাকে শায়েস্তা করার ফন্দি। সে ধপাধপ পায়ে ঘরের কোণে রাখা একটা টুল নিয়ে আসলো। সেটির উপর দাঁড়াতেই গুরুগম্ভীর গলায় আশরাফ বলল, ওটা যেখান থেকে এনেছো সেখানে রেখে আসো। মৃন্ময়ী বোকাশোকা চাহনিতে তাকায়। টুলটা আগের জায়গায় রেখে আসতেই বলিষ্ঠ হাত কোমর চেপে জাগিয়ে তুলল। মৃন্ময়ীর কাছে এগুলো রং তামাশা ছাড়া আর কিছুই না। তবুও স্বামীর এই রং তামাশায় তাকে সায় দিতে হবে, নয়তো সালিশি ব্যবস্থা করবে সে। মৃন্ময়ী মনোযোগ দিয়ে টাই বাঁধছে, আর একজোড়া চোখ তাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। ক্ষণকাল বাদেই গমগমে কৌতূহলী মাদকতায় আচ্ছন্ন কণ্ঠ শোনা যায়, ইঁদুর ছানাদের মতো সুন্দর কেন হতে হবে? তারা তো নিজেদের দোষেই নিজেদের পতন ডাকছে। এত সুন্দর লোভনীয় ইঁদুর চোখের সামনে ঘোরাফেরা করলে কোনো বিড়ালের নিহত ঠিক থাকবে? নিহাতেই আমি সকলের থেকে আলাদা, নয়তো তোমার খবর ছিল। মৃন্ময়ী অবাকের চরম পর্যায়ে পৌঁছে যায়। এই লোক আর কি বাকি রেখেছে? তাকে জ্বালানোর চেয়ে এমন ফাপড় দিচ্ছে, সে কোনো কথা বলল না। আশরাফ নিজের মতো করে এটা সেটা অদ্ভুত কমপ্লিমেন্ট করতে লাগলো। শার্ট টাই বাহ্যিক লুক সবকিছু ঠিকঠাক হয়ে গেলে মৃন্ময়ী আশরাফের দিকে উৎসুক তাকায়, যার মানে সে কি এবার যেতে পারে। তবে আশরাফের হেলদোল নেই, সে নিজ কাজে মগ্ন। সে একে একে প্যান্ট, বেল্ট আর সবচেয়ে ছোট পোশাকটি হাতে নিল। মৃন্ময়ীর চোখ এবার খুলে পড়ার জোগাড়। সে তড়িঘড়ি করে ভয়ার্থ দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞাসা করলো, এখন কি এগুলোও পরিয়ে দিতে হবে? মৃন্ময়ীর কথায় আশরাফ তার দিকে ঘুরে তাকায়। মেয়েটা এখনো এখানে। সে তো ভেবেছিল কাজ হওয়ার আগেই মেয়েটি দৌড় দিবে। সে ধীরে ধীরে মেয়েটির নিকটে চলে গেল, একদম নিকটে। ফিস ফিসিয়ে বলল, তুমি দিতে চাইলে দিতে পারো, আমি মাইন্ড করব না। আফটার অল ইঁদুর আর বিড়াল একে অপরের সাথে জন্ম জন্মান্তরের গভীর সম্পর্ক। একে অপরের শত্রু? মৃন্ময়ীর কথায় আশরাফ হেসে উঠল। ফের একইভাবে ফিসফিস করে বলল, বিপরীত পক্ষের শত্রু যদি এত সুন্দর হয়, তবে ধনুকের বাণ নয়, চুমুর বাণ দিয়ে তার বুকের বাঁ পাশে আঘাত করব। দেখেছো আমি কি দয়ালু? শত্রুকে না মেরে চুমু খাচ্ছি। মধ্যাকার দূরত্ব নিশ্চিহ্ন হতেই মেয়েটি ছটফটিয়ে বলল, মনি হাসপাতালে যাবে, তাকে নাস্তা দিতে হবে। কোথায় যাবে? আরেকটা দায়িত্ব বাকি আছে, সেটা কে করবে? মৃন্ময়ী ভ্রু কুঁচকে বলল, 3 নাম্বার দায়িত্ব তো আপনি বাড়িতে ফিরলে। বাইরে যাওয়ার আগে গুড বাই কিস দিতে হয়, জানো না? এটা না দিলে ব্যবসায় আয় উন্নতি হবে না। সবকিছু খাতায় থাকতে হবে নাকি? খাতায় তো বাচ্চা ডাউনলোড করার কথাও নেই। তার মানে কি আমি বাচ্চা ডাউনলোড করব না? 100 বার করব। তাই ওইদিকে মনোযোগ না দেওয়াই ভালো।
তোমার যেটা করতে বলেছি তুমি সেটা করো। আশরাফের কথা শেষ হতে না হতেই শুকনো ওষ্ঠ ছুঁয়ে গেল তার ডান গাল। সামনে মেয়েটি ছুটে পালায়। আশরাফ হো হো করে হেসে উঠল মৃন্ময়ীর কাজে। তার বউ যেন সবসময় এমন বোকাশোকা থাকে, সে নিজের মনের মতো করে গড়ে নেবে। বুকে হাত রেখে জোরে জোরে শ্বাস নিচ্ছে মৃন্ময়ী। এই লোক তো মহা ধুরন্ধর। সকাল থেকে তাকে যেভাবে জ্বালাচ্ছে তাতে তো ভালোবাসা হতে বেশি সময় নেবে না। এমনিতেই সে দুর্বল, রুগ্ন হোক সেটা দেহ কিংবা মন। কর্মরের শব্দে সুবেদার তন্দ্রাচ্ছন্ন ভাব কেটে যায়। চোখে মুখে বিরক্তির রেশ। হঠাৎ ঘুমের মাঝে এমন শব্দ কোত্থেকে আসে হাসপাতালের মধ্যে? বুকের উপর রাখা বইটা এখনো সেখানেই আছে। বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিল। ফের কর্মরে আওয়াজে এসে মেজাজ খারাপ করে নিজের থেকে 2 হাত দূরে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির দিকে তাকায়। অ্যাপ্রন পরিহিত এক ডাক্তারের হাতে বিস্কুট, সেই খাচ্ছে এমন কর্মর করে। সুবেদারকে উঠতে দেখে নৌমিতা এগিয়ে আসলো ও কণ্ঠার সাথে বলল, আরে আপনি উঠে গিয়েছেন? আপনার রিপোর্ট দেখলাম মাত্র। রিপোর্ট তো একদম নর্মাল এসেছে, শুধু বাহ্যিক ইনজুরি, ওটা সেরে যাবে। আমি তো রীতিমতো অবাক, এত তাড়াতাড়ি সুস্থ হলেন কি করে? এটা শরীর নাকি পিওর কড়াই কাজ? সুবেদারের বাহু চাপড়ে বলল নৌমিতা। সুবেদার শীতল দৃষ্টিতে তাকায় নৌমিতার দিকে, বেশ শান্ত স্বরে জিজ্ঞাসা করলো। বিস্কুট খাচ্ছেন? নৌমিতা চপলতার সহিত বলল, ছেড়ে ফেলছিল অনেক, এখন ক্যান্টিনে যাওয়ার সময় নেই, তাই হাঁটছি আর খাচ্ছি। ও, আমি ঘুমের মাঝে ভেবেছিলাম জোজো হাড্ডি চিবুচ্ছে। সহসা নৌমিতার হাত মুখ থেকে গেল। মুখ থমথমে লাল হয়ে উঠল, কেননা এই জোজো হলো তাদের বাড়িওয়ালার কুকুরটা, যে এমন শব্দ করে হাত ছিবায়। সুবেদারের মুখভঙ্গি তখনও একদম স্বাভাবিক। ঠোঁট চিরে হাসি বের হতে চাইলেও সে বের হতে দিচ্ছে না। প্রাতকাল শুরু থেকেই বান্দরবান সেনানিবাসের কোনায় কোনায় গাম্ভীর্যতা, কর্মব্যস্ততায় মুখরিত হয়ে আছে। সৈন্য থেকে শুরু করে অফিসাররা বিক্ষিপ্তভাবে ছোটাছুটি করছে নিজ দায়িত্ব পালনে। বিজেপির কর্মকর্তাদেরও আজ দেখা মিলছে সেনানিবাসে। কারাগারের ধুলোময় অন্ধকারাচ্ছন্ন পরিবেশে কালচে দেওয়াল থেকে দাবদাহের স্ফুলিঙ্গ ঠিকরে বের হচ্ছে। সেই সাথে কারাগারের ভেতরকার আত্মচিৎকার মিলেমিশে একাকার হয়ে এক গমগমে পরিবেশ সৃষ্টি করেছে। নিস্তব্ধতা ভঙ্গ করতে ফের হাতের তালু ছেদ করে ড্রিল মেশিনটা নলাকার ধাতব ড্রিল বিটটি এপার ওপার করে গেল। ড্রিল বিট থেকে রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে। চেয়ারে বাঁধা ব্যক্তিটি গগনবিদারী চিৎকার করে উঠল। রুদ্ধশ্বাস আটকে রাখা ব্যথিত কণ্ঠে হড়বড়িয়ে বলল, বলছি ওটা নামা। দিলচার থামিয়ে দেয় মেশিনটা। আতপৌরে লোকটি বলতে শুরু করে। কারাগারের এক পাশেই একজন টাইপ রাইটার দৃষ্টি অবিচল রেখে সামনে তালে টাইপ করছে, সমান তালে টাইপ করে যাচ্ছে। গতকাল হামলায় এই লোকটিকে তারা আটক করে, যে কিনা হামলাকারীদের লিডার ছিল। শেষ রক্ষা হবে না এটা বুঝতে পেরেই আতপৌর লোকটি গড় করে সব বলে দেয় যতটুকু তার জানা রয়েছে। অসহ্য ব্যথায় জর্জরিত দেহটাতে আর সহ্য ক্ষমতা না থাকায় আতপৌরে লোকটি অনুনয় করে বলল, আমি যতটুকু জানি সব বলে দিছি, এবার ছেড়ে দিন। আর কিছু জানি না আমি। আমাকে শুধু কাজ দেওয়া হয় আর আমরা সেই কাজ সম্পূর্ণ করি ঠিকঠাকভাবে, এটাই আমাকে নিয়ম। সব এর বাইরে ক্যাডায় কইতাছে কেন কইতাছে এগুলা আমরা জানি না, জানার দরকারও নাই। আমাকে ঠিক মতো টেহা পাইলেই হয়। বহু বছরের অভিজ্ঞতায় দিলজার এতটুকু বুঝলো লোকটা যা বলছে সত্য বলছে। আগামী 1 সপ্তাহে দেশের 12 জায়গায় হামলা হবে এবং কোথায় কোথায় হবে এতটুকু জানতো সে। সবটুকুই বলেছে। দিলজার ড্রিল মেশিনটি পাশের টেবিলে রেখে বলল, কিন্তু তোরা কোনো নৌকাল ক্রিমিনাল না, তোরা কারো আন্ডারে বেতনভুক্ত কর্মচারী। তোদের মালিক কে? মাথায় তাজা রক্ত লেপ্টে আছে, ঠোঁটের কোণা থেকে রক্ত গড়িয়ে পড়ছে চর্মপোড়া আতপৌর লোকটির। শারীরিক যন্ত্রণায় নুইয়ে আসছে দেহ। গতকালকের পর থেকে এই পর্যন্ত ড্রাগস নেওয়া হয়নি। ড্রাগস নেওয়া থাকলেও হয়তো এত কষ্ট হতো না। সে মিনতির সুরে বলল, আমি তারে কখনো দেখি নাই স্যার। বসের আন্ডারে একাধিক অ্যাসিস্ট্যান্ট কাজ করে। এসব ছোটোখাটো হামলা তাদের নির্দেশনাই হয়। আমি আর কিছু জানি না স্যার, আমার ছাইরা দেন। বাড়িতে মা বউ একটা মাইয়া আছে,
আয় করার একমাত্র মানুষ আমি। মরে যাইব না খাইয়া স্যার আমার কিছু হইলে। দিলজার নীরবে হেসে উঠে দাঁড়ায়, হাতের লাল তরলগুলো ন্যাপকিনের সাহায্যে মুছতে মুছতে বলে, অনিয়মিত খুন, চাঁদাবাজি, অবৈধ দখলদারি, 12টা দর্শনের কেস পুলিশের খাতায়। অপ্রকাশিত রয়েছে আরও 10টি দর্শন কেস, তার মধ্যে 2জন শিশু, একজন 8 বছরের, একজন 12 বছরের। তখন মা, বোন, মেয়ের কথা মনে ছিল না? বলতে বলতেই দিলজার একজন সৈন্যকে কিছু ইশারা করলো। 2জন সৈন্য কক্ষটির একদম কিনারায় রাখা কফিনটা নিয়ে আসে। সেটি খুলে মুখ দৃশ্যমান করে লোকটিকে বলল। দেখ তো, এটাকে চিনিস নাকি? পৌর লোকটি আধো আধো চোখ মেলে তাকায় কফিনটার ভেতরে থাকা নিথর দেহটির দিকে। তবে তার চোখের আধো আধো ভাব কেটে যায় মৃত ব্যক্তিটির মুখ দেখে। দিলজারের বুঝতে অসুবিধে হয় না পৌর লোকটি এতক্ষণ তার সাথে অভিনয় করেছে। রেগে ঘাড়ের কাছে সজোরে এক আঘাত করলো। শালা, সেনাবাহিনীর হাতে পড়েছিস, বেঁচে ফিরতে পারবি কিনা সন্দেহ, তার উপর তুই আমার সাথে মিথ্যা বলছিস। কলিজা আছে তোর। পৌর লোকটি কোকিয়ে উঠল। আমি সত্যি বলছি স্যার, আমি একে চিনি না, শুধু একবার দেখেছিলাম, তাও বহু বছর আগে। কে এটা? কোথায় দেখেছিস? অনেক বছর আগে বান্দরবানেই দেখেছিলাম। আমাগো যে কাজ দিত সে বলছে সে নাকি আমগো বস। এই মরণ যন্ত্রণার থেকে মুক্তি পেতে আগা গোড়া সবটা বলবি। প্রিন্টার থেকে সাদা কাগজগুলো গুটি গুটি বর্ণে সেজে উঠল। গুটি গুটি বর্ণের বুননে ছাপা কাগজটি সেনানিবাসের সকল কর্মকর্তাদের ব্যস্ততা আরও বাড়িয়ে দিল। 12টি জেলার নিরাপত্তা বাহিনীর কাছে মেইল পাঠানো হয়েছে। সকল জেলার নিরাপত্তা বাহিনী সহ 8টি সেনানিবাসের সৈন্য বিজেপি সদস্যরা সহ সকলকে কর্পোরেটর আয়ত্তে আনা হয়েছে। নিরাপত্তা বাহিনী থেকে শুরু করে পুলিশ সদস্যদের তৎপর সচেতন করা হয়েছে। যেখানে লিড কমান্ডার দর্পণ এহসান সততা ন্যায়ের মূর্ত প্রতীক, সেখানে ক্ষুদ্র করাপশনকারী অফিসাররাও জোরপূর্বক সচেতন সচেষ্ট হয়ে উঠেছে। মেয়েকে দায়িত্বশীলতার প্রকাশ করতে হচ্ছে। পরনে খাকি প্যান্ট সাথে ইনফরমাল টি শার্ট ঘেমে জবথব হয়ে উঠেছে। বলিষ্ঠ সুগঠিত দেহটি চেয়ারে এলিয়ে তীক্ষ্ণ দৃষ্টি পরক করে যাচ্ছে টি টেবিলের অপর পাশে ঘাড় চুলকাতে থাকা ব্যক্তিটির দিকে। চোখে মুখে সতেজতা, সুস্থতা, গতকালই রিহাব থেকে আনা হয়েছে। চেহারায় মেকি ভদ্র সভ্যের ছাপ পড়েছে। ছোট্ট টেবিলের উপর 2টো ফোন। মধ্যবয়স্ক লোকটি ঘাড় চুলকাতে চুলকাতে দর্পণের দিকে দৃষ্টি ফেলল। বিরক্ত হয়ে বলল, আর কতক্ষণ ফ্যাশন করবি? এইভাবে চাইয়ে আসিস কেন? পছন্দ হয়েছে? ইঞ্জিনে সমস্যা টমস্যা আছে নাকি? বলে নিজেই ফিক করে হেসে উঠল লোকটি। খানিকক্ষণ বাদেই আবার বিরক্ত হয়ে বলল, সিগারেট তো আছে নাকি? থাকলে তাড়াতাড়ি পাস কর। এমন চুপচাপ বসা যায়? এখন আবার এটা বলিস না। আমি সততার নজির স্থাপন করতে এসেছি। আমি সিগারেট খাই না। দর্পণ নির্বিকার চিত্তে পকেট থেকে লাইটার আর সিগারেটের প্যাকেট বের করে টি টেবিলের উপর রাখলো। লোকটি তড়িৎ গতিতে সেটি হাতিয়ে নিল। প্রগাঢ় হেসে বলল, যাক, তোর মধ্যে তো পুরুষ মানুষের কোনো স্বভাব পাওয়া গেল না। এখন কি বলবি? তাড়াতাড়ি বল, নয়তো তোর বলার আগে আমি ফুরত। সেকেন্ডের মাঝেই 2 ঠোঁটের মাঝে চেপে অস্থিরভাবে ফুঁক টানতে লাগলো সে, যেন জন্মের তৃষ্ণা নিবারণ করছে। দর্পণ নিজের হাতের কাগজটি মেলল, সেদিকে দৃষ্টি রেখেই বলল, শফিউদ্দিন নিজাম, আন্তর্জাতিক আন্ডারওয়ার্ল্ডের সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত দুবাই প্রবাসী। 1 বছর আগে একবার দেশে এসেছিলি এবং এইবার 1 সপ্তাহের জন্য। কথার মাঝেই ব্যগ্র কণ্ঠে দর্পণ থামে, শীতল দৃষ্টি সামনের দিকে তাক করে। এইবার এসেছি বহুদিনের জন্য। তোকেই মারবো, আবারও কেস বন্ধ করব, দেশের পরিস্থিতি শিথিল করে তারপর যাব। অনেক কাজ রে ভাই। আর তুই আমাকে এখানে আটকে রেখে রিহাবে পাঠিয়ে সময় নষ্ট করছিস। তোর কপালে তো শান্তির মরণও জুটবে না, শালা পোড়া কপাল। কেন করেছিস এসব? পিনিক পাই, টাকা পাই, ক্ষমতা পাই, তাই করি। শালা, তুই তো ভালোই শান্তশিষ্ট থাকতে পারিস। ওই সাহেব তো খালি ফোঁস করতো, একটু শান্তভাবে কথা বলতে পারতো না। যেটাকে হাতের কাছে পেতো না মেরেই ছাড়তো না। ওটার দেহে জোশ ছিল বেশি। সিয়াশা আশা চৌধুরীকে কিভাবে চিনিস?
যেভাবে সিয়াসা চৌধুরীকে চিনি ঠিক জায়গায় টোপ পড়ছে, তাই না? শান্তভাগ ক্ষিপ্তভাগ পরিণত হয়ে উঠলে ইতিহাস ঘুরে ফিরে এক জায়গাতেই আটকে গিয়েছে। কি আজব ব্যাপার। মজার কথা শুনবি? তুই কেস রিওপেন করার দিন থেকেই আমাদের তোর উপর নজর। প্রথম তোকে নিয়ে বেশি মাথা ঘামাইনি, তারপর একদিন আসলো আমাদের ঢেড়ায়। কিসের জন্য জানিস? তোর গার্লফ্রেন্ডকে মারার জন্য চুক্তি করতে। ছবি দেখে তো আমরা পুরোই অবাক হয়েছিলাম। বেশ, ওটা তো সাইফের মেয়ে। শালা আবারও জমজমাট হয়ে উঠলো কেসটা। ওর দিকে চোখ দিস না। বিষয়টা যতক্ষণ পর্যন্ত প্রফেশনাল থাকবে ততক্ষণ পর্যন্ত তোদের ভোগান্তি তত কম হবে। সরকার তোদের রাষ্ট্রীয় বিধানে লিপিবদ্ধ আইন অনুযায়ী শাস্তি দেবে, কিন্তু বিষয়টা যদি আমার পার্সোনাল ইস্যু হয়ে দাঁড়ায় তবে আমি আমার বিধান অনুযায়ী শাস্তি দেব, যেটা মোটেও আরামদায়ক এবং সহজ হবে না। আইনের ঊর্ধ্বে আমরা, পায়ের তলায় রাখি আইন, বুঝেছিস? তোর মতো কত শত আইনের লোক আমাদের এক ইশারায় কুকুরের মতো লেজ চাটে, আর ইয়াত্তা নেই। আইন আমাদের কথা মতো চলে। আজ পর্যন্ত না আইন আমাদের কিছু করতে পেরেছে, আর না আইনের লোক। ট্রাস্ট মি, আইনের লোক হয়ে যদি তোদের পা চাটতে হয় তবে আমি সাধারণ জনগণ হওয়া বেশি প্রিফার করব। তবুও তোদের মূল নির্মূল করে ছাড়ব। আমার কাজ দেশের সেবা করা, দেশের সুরক্ষা নিশ্চিত করা। এখন এটা করতে যদি আমায় আইনের হাত ধরতে হয় বা ছাড়তে হয় আমি করব। তোদের মতো ঘাতকদের কাছ থেকে যদি যুব সমাজের একটা যুবককে মাদকাসক্ত খুনি ধর্ষক হওয়ার থেকে বাঁচাতে পারি, কিংবা একটা নারী বা শিশুকে ধর্ষণের হাত থেকে রক্ষা করতে পারি, সেটাই আমার প্রাপ্তি হবে। আই ওয়ার্ক ফর জেনারেল পিপলস সেফটি, নট ফর পাওয়ার অর মানি। নিজাম বিতৃষ্ণা ভরা দৃষ্টিতে তাকায় দর্পণের দিকে। পরপরই কক্ষে অবস্থানরত দুইজন সৈনিকের দিকে তাকিয়ে বলে, আরে এই কেউ থামা এই বক্তৃতাকারীকে। পৃথিবীর সবচেয়ে মেজাজ খারাপ হওয়া কাজ হলো ভাষণ শোনা। তোর কাছে আমার অনুরোধ দুটো, গায়ের ম্যাচ ভাবটা একটু কমবে। তবুও এই ভাষণ দিস না, মেজাজটা প্রচুর খারাপ হয় তোদের এই ভাষণ শুনতে। তার চেয়ে তুই বরং এক কাজ কর, আগামী 2 দিন পারলে আমায় এখানে আটকে দেখা। যদি পারিস তবে আমি তোকে সব বলে দেব তুই যা জানতে চাইছিস। দর্পণ কিছু বলে না, শুধু শুনে যায় নিজামের কথা। কতটা আত্মবিশ্বাসী হলে এমনভাবে কথা বলতে পারে। এদের গোড়া যে কতটা মজবুত তা একটু হলেও সে আন্দাজ করতে পারছে সে। তন্মধ্যেই লোহার শিক খুলে দিলজার ব্যস্ত গতিতে ঢুকে যায়। হাতের কাগজটি দর্পণের দিকে বাড়িয়ে দিয়ে বলে, স্যার, আগামী 1 সপ্তাহে দফায় দফায় 12 জায়গায় হামলা হবে। ডেট ফিক্স হলো, সময় নির্দিষ্ট নয়। দর্পণ কিছু বলার আগেই নিজাম তার জায়গা থেকে চেঁচিয়ে উঠল, ক্ষিপ্ত কণ্ঠে বলল, এই কোন নিমক হারাম ভেতরকার খবর লিক করছে? আমাদের সাথে গাদ্দারি করার সাহস পায় কি করে? আমার কাছে নিয়ে আয় তো ওটাকে, মেরে কলিজা শান্ত করি। তোর কলিজা শান্ত করার জন্য আমি যথেষ্ট। মাত্র শুরু, তোদের গোড়া উপড়ে ফেলা পর্যন্ত এই কেস বন্ধ হবে না। এবারের চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশিত হবেই। দর্পণ বলল। দিলজারের উদ্দেশ্যে বলল, 1 ঘন্টার মধ্যে চপার রেডি করো। ঢাকায় পৌঁছাতে হবে আমায়। আর কফিনটা দেখাও এটাকে, চিনলে বয়ান রেকর্ড করো। বলেই দর্পণ চেয়ার ছাড়ার জন্য উদ্যত হয়। নিজাম সন্দিগ্ধ গলায় বলল, কিসের কফিন কে করছে? তোদের কোন অফিসার? মরারই কথা। আমায় এতদিন যাবৎ আটকে রাখার সাধ্য নেই কারোর। সব কটা মরবি। তোর লাইলি তো সবার আগে মরবে। তোর প্রাণ ভোমরা না। তোকে দুর্বল করলেই তো এই কেস নিয়ে আর কেউ বাড়াবাড়ি করবে না। দর্পণের পা দুটো আপনা আপনি থেমে যায়। 2 পা হেঁটে নিজামের সামনে এসে দাঁড়ায়। চেয়ারের হাতলে 2 হাত রেখে মাথা নুইয়ে আনে, চোখে চোখ রেখে দৃঢ় গলায় বলল, আই সোয়ার, তোরা যদি ওর চুল বাঁকাও করতে পারিস, আমি দর্পণ এহসান হেড ডাউন করে এই কেস ক্লোজ করে দেব। তোর চোখের সামনে বসে তোর লাইলিকে দিয়ে মজা নেব। দর্পণের চোখে চোখ রেখে বলল নিজাম। দর্পণ মৃত হেসে উঠল, ফিস ফিস করে বলল, হাতের নাগালে পেয়ে দেখা আগে। স্যার, প্রেস কনফারেন্সে আপনাকে ডাকা হচ্ছে। সৈন্য তারা দিতেই দর্পণ লম্বা কদমে বেরিয়ে যায়। কফিন খোলা হলে নিজাম বিরক্তি দৃষ্টি নিক্ষেপ করে সেদিকে। কি খারাপ দিন এসেছে যে কোনো মুদ্রার মুখ দেখতে হচ্ছে। মারতেই রাজা, তবে তার ধ্যান ভাঙে। বাকশক্তি লোপ পেল মৃত লোকটির মুখ দেখে। সে চমকে উঠে চেয়ার ছাড়ে, হাঁটু গেড়ে বসে কফিনটা অস্থিরভাবে খুলতে লাগলো।
বরফে ঢাকা রক্তাক্ত দেহ। সে চিৎকার করে উঠল। ভাই, এই ভাই, ভাই ওঠো, এই ভাই, তোমার এই অবস্থা কি করছে? বলতে বলতেই সে চড়াও হলো দিলজারের ওপর। হিংস্র পশুর ন্যায় আঘাত করতে লাগলো। কুত্তার বাচ্চা, তোরা করেছিস নাকি ওই মিজুর দর্পণ নিহসান করেছে? কি করেছে বল, ওটাকে আমি। দিলজার সবেগে গানের পেছন দিকে দিয়ে মাথায় আঘাত করতেই নিজাম ফোঁস করতে করতে নুইয়ে পড়ে। অস্ফুট স্বরে বলে, এর পরিণতি অনেক ভয়ানক হবে। ট্যাপ থেকে চোখ সরিয়ে নেয় দর্পণ। ট্যাপটি পাশের সৈন্যের হাতে দিয়ে বলল, ওর পরিচয় জানে নিজাম, সব ডাটা কালেক্ট করো। 3rd ডিগ্রি পর্যন্ত যাবে, কোনো প্রকার ড্রাগসের সান্নিধ্যে যেন যেতে না পারে। শরীরের উত্তেজনা সইতে না পেরে এমনিতেই বলে দেবে। ওকে স্যার। শীততাপ নিয়ন্ত্রিত কক্ষটিতে ঢুকতেই দর্পণ যেন খানিক স্বস্তি বোধ করলো। দেহের পোশাক শ্বেত জলে ভেজা গন্ধযুক্ত হয়ে উঠেছে। নিজের টেবিলের দিকে এগিয়ে গেলেই দেখা মিলে অনাকাঙ্ক্ষিত এক মুখ। টেবিলে রাখা মূর্তিবান ফ্ল্যাগটিকে নাড়িয়ে যাচ্ছে আশরাফ। সে সোজা গিয়ে নিজের চেয়ারে বসে। ব্যক্তিগত সম্পর্কের দিক বিবেচনা না করে প্রফেশনাল গাম্ভীর্যতা বজায় রেখে বলল,